তার কাছ থেকে এসেছে নিস, ব্রাসেলস এবং লন্ডনে বোমা হামলার কথা, জঙ্গিবাদী আগ্রাসনের কথা। প্রশ্নটি হচ্ছে এই জায়গায়, নিসে, ব্রাসেলসে কিংবা লন্ডনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি আমাদের দেশের চেয়েও শতগুণে ভালো, তাহলে কেন ওই জায়গায় বোমা হামলাটি হয়েছে? নিশ্চয়ই তাদের সমাজ ব্যবস্থায় কোনো ত্রুটি আছে, কারণ মাননীয় সভাপতি, এই তিনটি জায়গায় হামলার পেছনে যারা ছিল তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করেন দেখবেন তারা সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মন্তব্য থেকে উদাহরণ দিচ্ছি, যার যার অবস্থান থেকে জঙ্গিবাদ রুখতে সামাজিক সচেতনতা গড়তে হবে। এবং তিনি আরও বলেছেন, প্রতিটি স্থানে জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। মাননীয় সভাপতি, এরপরেও আজকে তাদের যুক্তিটি কোথায় যখন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সামাজিক সচেতনতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? মাননীয় সভাপতি, আজকে কিন্তু রাষ্ট্র চায় সামাজিক সচেতনতার সৃষ্টি হোক। আপনি যখন বাসায় যাবেন, টেলিভিশনের সুইচটি যখন অন করবেন, দেখবেন জঙ্গিবাদ বিরোধী প্রচারণা টেলিভিশনের পর্দায় ভেসে উঠছে। কারা করছে? রাষ্ট্র করছে। কেন করছে? মানুষের ভেতরে সচেতনতাটি গড়ে উঠুক, এটির জন্যই তো করছে মাননীয় সভাপতি, আজকে তাদের তিনজন বক্তা একটিবারের জন্যও একটিমাত্র থিওরিও দিলেন না মাননীয় সভাপতি, এবং থিওরির প্রয়োজনীয়তাটাকে তারা এক ফুয়ে উড়িয়ে দিলেন না। মাননীয় সভাপতি, থিওরির অবশ্যই দরকার রয়েছে। আজকে আমরা দুটি থিওরি দিয়েছিলাম মাননীয় সভাপতি, যে থিওরিটি হচ্ছে দ্য ফেইলিওর অফ কন্ট্রোল মেকানিজম থিওরি, অ্যালবার্ট জে রেইজার, এবং পরবর্তীতে দিয়েছিলাম দ্য মাইক্রোসোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থিওরি, যেটি দিয়েছেন ট্রেভিস হির্শ। মাননীয় সভাপতি, আজকে তাদের প্রত্যেকটি বক্তব্য এই তত্ত্বের মাধ্যমে আমরা একেবারে কেটে দিয়েছি। মাননীয় সভাপতি, আজকে তারা খুবই বিচ্ছিন্ন একটি জায়গায় বিতর্ক করার চেষ্টা করেছেন। তাদের স্ট্যান্ড কি ছিল? 3 জন 3 5 15টি স্ট্যান্ড দিয়েছেন মাননীয় সভাপতি। এরপরে আসলে তাদের বক্তব্যের কোনো কিছুই থাকে না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং এই সামনের দিকে এগিয়ে যাওয়া জনগণকে সাথে নিয়ে হোক, সরকারকে সাথে নিয়ে হোক। বক্তব্য এবং তত্ত্বের বিচারে এটিই প্রমাণিত। আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। যুক্তি খণ্ডন পর্বে শেষবারের মতো আসছে মাইসা সামিহা সেমন্তী। আমাদের আজকের বিতর্কের বিষয়টি ছিল শুধুমাত্র সামাজিক সচেতনতায় পারে জঙ্গি বিরোধী অপতৎপরতা রোধ করতে। মাননীয় সভাপতি, তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল তার কথা বলছেন। মাননীয় সভাপতি, আমরা বিনম্র শ্রদ্ধার সাথে জাতীয় ঐক্যকে আজকে স্মরণ করি, কারণ এই 2017 সালে দাঁড়িয়ে আজকে এখানে উপস্থিত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সেই জাতীয় ঐক্য 1971 সালে জাতীয় ঐক্য আজ এই 2017 সালেও বিদ্যমান। মাননীয় সভাপতি, তারা আজকে বলেছেন নিস, ব্রাসেলস, অরল্যান্ডোর মতো যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত, সেখানে কি করে জঙ্গি হামলার শিকার হলেন সেই এলাকার মানুষজন। মাননীয় সভাপতি, এর উত্তরে বলতে চাই যে জঙ্গিবাদ আজকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। মাননীয় সভাপতি, আজকে সারা বিশ্বে প্রায় 100টি দেশে 30,000-এরও বেশি যোদ্ধা জঙ্গি হিসেবে সক্রিয়, এবং তারা যে কোনো সময় যে কোনো দেশের সীমানা অতিক্রম করে সেই দেশে ভয়াবহ জঙ্গি হামলা চালাতে সক্ষম। এবং এজন্যই আজকে জাতিসংঘের অ্যান্টি টেরোরিজম এক্সিকিউটিভ ডিরেক্টরের জাবাল বলেছেন যে আজকে এই হামলা মোকাবেলা কোন দেশের একক কর্ম নয়, এবং এই হামলা মোকাবেলা করতে হলে আজকে বিশ্বব্যাপী একটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা বলয় গড়ে তুলতে হবে, যা শুধুমাত্র সামাজিক সচেতনতা দ্বারা কখনোই সম্ভব নয়। মাননীয় সভাপতি, আজকে তারা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দুর্নাম করেছেন যে আমাদের বহুমুখী শিক্ষা ব্যবস্থা আজকে আমাদেরকে দেশাত্মবোধের চেতনায় উদ্বেলিত হতে বাধা দিচ্ছে। কিন্তু মাননীয় সভাপতি, এই দেশাত্মবোধক শিক্ষায় আজকে শিক্ষিত করার দায়িত্বটি কার? এটা সম্পূর্ণরূপে একটি প্রশাসনিক সিদ্ধান্ত হওয়ার কথা ছিল মাননীয় সভাপতি। কেননা মাননীয় সভাপতি, আজকে দেশে সরকার বদল হলে যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বদল হয়, তখন মাননীয় সভাপতি সেখানে সামাজিকভাবে সচেতন হয়েও আমি বর্জ্য সোচ্চার হতে পারি, প্রতিবাদ করতে পারি, এর বেশি কিছু করার ক্ষমতা আমার থাকে না। মাননীয় সভাপতি, তারা আজকে আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন কেন উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব পরিবারের সন্তানরা আজকে জঙ্গিবাদী চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে। কেননা মাননীয় সভাপতি, আজকে আমরা শুরুতেই বলেছি যে সামাজিক সচেতনতা দ্বারা বর্জ্য বিস্তার রোধ করা সম্ভব, কেননা মূল উৎপাদন করা সম্ভব নয়। কেননা আড়ালে রয়েছে সেই বড় ভাইরা। আজকে সেই বড় ভাইরা জিহাদের কলকাঠি নাড়িয়ে আজকে সেই বড় ভাইরা বেহেশত লাভের সুযোগ দেখিয়ে, স্বপ্ন দেখিয়ে এই তরুণদেরকে উদ্বুদ্ধ করছে, এবং এই বড় ভাইদের এবং তাদেরও বড় ভাইদের নিশ্চিত করার জন্য আজকে আইনের প্রয়োজন রয়েছে। শুধুমাত্র সামাজিক সচেতনতা দ্বারা এটা কখনোই মোকাবেলা করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমরা এতক্ষণ শুধুমাত্র সামাজিক সচেতনতায় পারে জঙ্গিবাদী অপতৎপরতা রোধ করতে এই বিষয়ের উপরে বিতর্ক প্রতিযোগিতা শুনলাম। রূপচাঁদা 22তম জাতীয় টেলিভিশন প্রতিযোগিতার ফাইনাল পর্ব 1। উভয় পক্ষই চমৎকার যুক্তি উপস্থাপন করে তাদের যে বক্তব্য সেটা আপনাদের সামনে হাজির করতে পেরেছে। একটা জিনিস কিন্তু প্রথমেই আমি খেয়াল করেছি যে জঙ্গিবাদ যে একটা বিষবৃক্ষ, এ ব্যাপারে কিন্তু উভয় দল একমত। পক্ষে যারা বলেছে এবং বিপক্ষে যারা বলেছে উভয় একমত যে জঙ্গিবাদ একটা বিষবৃক্ষ এবং এই বিষবৃক্ষকে উৎপাটন করতে হবে।
কিভাবে উৎপাটন করতে হবে সেটা নিয়ে দুপক্ষের মধ্যে বিতর্ক। তবে এই কথা উভয়ই বলছে যে মৌলবাদ হাতিয়ার হাতে এখন হয়ে উঠেছে হন্তারক এবং সেটা পরিণত হয়েছে জঙ্গিবাদে। কাজে এই মৌলবাদ এবং জঙ্গিবাদের যে ভিত্তি তাকে উৎখাত করতে হবে এবং এটা করার জন্য তারা ডাক দিয়েছেন যে জঙ্গিমুক্ত দেশ গড়তে হবে এবং জঙ্গিমুক্ত বিশ্ব করতে হবে। এবং এই জঙ্গিমুক্ত দেশ গড়ার জন্য প্রথমে যে বিষয়টার উপরে উভয় তরফের আলোচনা থেকে আমি খেয়াল করেছি যে আমাদের যে ঐতিহ্য আছে, যে দেশজ ঐতিহ্য এবং যে সংস্কৃতি আছে, তার যে ঐতিহাসিক শেকড় আছে, যার মধ্যে আছে মহামিলনের ঐক্যতান, সেই আছে অসাম্প্রদায়িকতার ভিত্তি, তার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। এবং আরও এসছে যে বাংলাদেশের অভ্যুদয়ের যে ইতিহাস, সেই ইতিহাস সবাইকে পড়তে হবে। একটা ছাত্র মাদ্রাসায় পড়ুক, বাংলা মাধ্যমে পড়ুক কিংবা ইংরেজি মাধ্যমে পড়ুক, যাতেই পড়ুক না কেন, সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এ দেশটা কীভাবে আমাদের হলো সেটা পড়তে হবে, সেটা জানতে হবে। কাজেই বিতর্কটা খুব জমজমাট। আমি উভয়কে অভিনন্দন জানাই এবং আমি আশা করি যে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ফলাফল হাতে পেয়ে যাব। তবে এই বিতর্কের মধ্যে দিয়ে আমরা যে এই বিষয়ে আমাদের তরুণ সমাজ যে কতটা সচেতন হয়ে উঠেছে তা আমরা দেখতে পেয়েছি এবং আমি সেজন্য খুব আনন্দিত। এই সচেতনতা আমাদের একটা জঙ্গি মুক্ত দেশ গড়তে, একটা অসাম্প্রদায়িক দেশ গড়তে, একটা মৌলবাদ বিরোধী একটা অসাম্প্রদায়িক দেশ গড়তে আমাদেরকে ঐক্যবদ্ধ করবে। আমরা ইতোমধ্যে রূপচাঁদা 22তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ফলাফল পেয়ে গেছি। আমরা দেখেছি যে উভয় পক্ষই চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে, কিন্তু যে কোনো প্রতিযোগিতায় তো একজন জয়ী হবেন, আরেকজন হয়তো সাময়িকভাবে পরাজিত হবেন, কিন্তু এই পরাজয়ের অর্থ এই নয় যে কখনো তারা বিজয়ী হবেন না। তো আমি উভয় পক্ষকে অভিনন্দন জানাই এবং আমাদের মাননীয় বিচারক মণ্ডলী এখানে আছেন, তারা বিচার কাজ পরিচালনা করেছেন এবং তাদের বিবেচনায় আজকে খুব সামান্য পয়েন্টের ব্যবধানে বিজয়ী হয়েছে কবি জসিমউদ্দিন হক, রানার আপ হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ, শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন পক্ষের দলনেতা জিহাদ আল মেহেদী। আমি গোড়াতে যে কথাটা বলেছিলাম যে বিতর্ক মানুষকে যুক্তিবাদী হতে শেখায়, প্রশ্ন করতে শেখায়, বিশ্লেষণ করতে শেখায়। আমরা দেখলাম আজকে এই চূড়ান্ত পর্বে যে বিতার্কিকরা অংশগ্রহণ করেছেন তারা সবাই বয়সে তরুণ, কিন্তু তারা যুক্তিবাদী হয়ে উঠেছেন, প্রশ্ন করছেন, পাল্টা প্রশ্ন করছেন, উত্তর খুঁজছেন, বিশ্লেষণ করছেন এবং এভাবে একটা বিষয়কে তারা খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন। এবং এমন একটি বিষয় যা আজকে আমাদের জাতীয় জীবনকে এবং আন্তর্জাতিক জীবনকে নানাভাবে ছুঁয়ে যাচ্ছে, আলোড়িত করছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রূপচাঁদা 22তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার আনন্দঘন পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার এই আসর শেষে কৃতী বিতার্কিকদের মধ্যে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হস্তান্তর করা বাংলাদেশ টেলিভিশনের একটি নিয়মিত আয়োজন। আমাদের আজকের এই পুরো আয়োজনটিকে আরও বেশি সফল ও সার্থক করার লক্ষ্যে এবং সারা দেশের বিতার্কিকদের উৎসাহ প্রদান করবার জন্যে আমাদের মাঝে আজ এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি। এ পর্যায়ে স্পন্সরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখছেন বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা, যেটি বাংলাদেশ টেলিভিশনের একটি সিগনেচার ইভেন্ট এবং আজকে প্রাইভেট চ্যানেলগুলো থেকে বাংলাদেশ টেলিভিশনকে আলাদা করে যে 2-3টি প্রোগ্রাম, তার মধ্যে একটি এই জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা।
আমার কাছে ভালো লেগেছে যে এত কিছুর মধ্যেও যে বিতর্ক প্রতিযোগিতা এখনও টিকে আছে, এবং আমি বাংলাদেশ টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ জানাবো যে এইরকম একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রামের সাথে রূপচাঁদাকে তারা সম্পৃক্ত হতে দিয়েছে। এই অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তা বাড়ানোর জন্য আরও কিছু উদ্যোগ সম্ভবত নেওয়া দরকার। আমরা আগামীতে বাংলাদেশ টেলিভিশনের সাথে আরও বড়োভাবে সম্পৃক্ত হতে চাই, এবং এক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনে এগিয়ে আসবে বলে আমার প্রত্যাশা। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার এবং প্রাক্তন বিতার্কিক জনাব মোহাম্মদ মাসুদুল হক। আজকের এই দিনটি বিশেষত আমার কথা যদি বলেন, আমার জন্য একটু নস্টালজিক হওয়ার মতো। আজ থেকে 21 বছর আগে আমি এই মঞ্চে এসে দাঁড়িয়েছিলাম। তরুণ তখন, বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে পড়ি। বিটিভিতেও প্রথম আসা, বিতার্কিক হিসেবেও প্রথম আসা, এবং 21 বছর পরে আমি আরেকটি ভিন্ন ক্যাপাসিটিতে এখানে এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। এবং যে জিনিসটি চর্চা মানুষ জীবনভর করতে পারে না তা হচ্ছে বিতর্ক। নৃত্যশিল্পী সারা জীবন নাচতে পারে, সঙ্গীত শিল্পী সারা জীবন গাইতে পারে, কিন্তু বিতার্কিক কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে আর বিতর্ক করার সুযোগ পায় না। এটা একটি বিতার্কিকের জীবনের ট্র্যাজেডি। তবে বিতর্ক পাশাপাশি যেটি করে সেটি আপনাকে সারা জীবনের জন্য আত্মবিশ্বাস দিবে, আপনার মধ্যে সৃজনশীল চিন্তার বীজ বপন করে দিবে, এবং আপনাকে প্রত্যেকটি ক্ষেত্রে সফল হওয়ার ক্ষেত্রে আপনার মধ্যে সাহস জুগিয়ে যাবে সারা জীবন। আমরা এমন একটি সময় পার করছি যে সময় আমরা আমাদের আশেপাশের মানুষকে দেখি হঠাৎ করে চমকে উঠছি। আমরা যে পথকে চিনি সে পথের বাইরে আমরা নতুন নতুন পথের বিদিশা হয়ে ঘুরে বেড়াচ্ছি। এমনি সময় আমি বিশ্বাস করি বিতর্ককে যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়, এবং একজন মাত্র ছাত্রকে যদি বিতর্কের মঞ্চে এনে একবার দাঁড় করানো যায়, একবার যদি তাকে সৃজনশীলতার বিকাশ ঘটানো যায়, একবার যদি তার মধ্যে মেধা মননের প্রকাশ ঘটানো যায়, একবার যদি তার মধ্যে যুক্তিশীলতার বীজ বপন করে দেওয়া যায়, তা সারা জীবন একটি জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ টেলিভিশনের জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা আজ যেমন সারা দেশে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করেছে, তেমনি কিন্তু বিভিন্ন সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা স্থান করে নিয়েছে মেধা তালিকায়। আমি এখন সম্মানিত প্রধান অতিথি মন্ত্রী মহোদয়কে তার দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদানের জন্যে সবিনয় অনুরোধ করছি। বিতর্ক এটা দীর্ঘদিন ধরে সমাজে আছে। আমাদের আধুনিক সমাজ নির্মাণের যে ধারা, সেই ধারার সূচনা লগ্ন থেকেই আছে। আর আধুনিক সমাজ নির্মাণের আগে যখন এই ধরনের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ছিল না, তখন এই ভারতবর্ষেও এরকম বিতর্ক হতো। বিতর্ক একটা হচ্ছে যে পরমত সহিষ্ণুতার জন্য বিতর্ক, এটা ভালো সাহায্য করে। আরেকটা হচ্ছে আপনাকে যুক্তিশীল করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে আপনি নিজে যে বিষয়ে বিতর্ক করবেন সেই বিতর্ক দাঁড় করাতে, সেই তত্ত্বটা দাঁড় করাতে আপনি অন্য বইপত্র জ্ঞান চর্চা করতে হয়, আপনি জ্ঞানের প্রসার ঘটান। আরেকটা হচ্ছে বিতর্কের উদ্দেশ্য হচ্ছে সত্য উদ্ঘাটন করা, ন্যায় উদ্ঘাটন করা, সেটা হচ্ছে আসল কথা। একে অপরকে পরাজিত করা না, বিতর্কের হচ্ছে সত্য উদ্ঘাটন করা। সুতরাং রাজনীতিবিদরা আমরা এই বাংলাদেশের এই মাটিতে কয়েকবার এই বিতর্কে লিপ্ত হয়েছিলাম। পাকিস্তান ঠিক না বাঙালি রাষ্ট্র ঠিক, সামরিক শাসন ঠিক না গণতন্ত্র ঠিক, এই বিতর্কেগুলো আমরা অংশগ্রহণ করেছি, এবং সেই অংশগ্রহণ আমাদের প্রকাশ্যেই করতে হয়েছে। বঙ্গবন্ধুকে বিতর্কে লিপ্ত হতে হয়েছে যে পাকিস্তানের মুসলমান ধর্মের ভিত্তিতে রাষ্ট্রটা সঠিক নাকি বাঙালি জাতিসত্তার ভিত্তিতে রাষ্ট্রটা সঠিক, এই বিতর্কটা। এবং সেই জন্যে এই বিতর্কে যদি আপনি জিততে পারেন, সত্য উদ্ঘাটন করতে পারেন, তবেই কেবল আপনি আন্দোলনে জিতবেন, তারপরে যুদ্ধে জিতবেন। সেজন্য একটা কথা আছে, আগে বুদ্ধিতে যেত, তারপরে আন্দোলনে যেত, তারপরে যদি না মানে যুদ্ধ করে যেত। ভ্রান্ত যুক্তিতে প্রভাবিত হওয়ার ঘটনা কিন্তু এই ভূখণ্ডেই আছে। জঙ্গি সন্ত্রাসীরা ওই রকম একটা ভ্রান্ত যুক্তিতে প্রভাবিত হয়ে তারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। সুতরাং এই যে ভ্রান্ত ধারণাটা খুব বিপজ্জনক কিন্তু, এবং তার মানেটা কি, এই জঙ্গি সন্ত্রাসীরা তাদের মন গড়া একটা ধারণা, মন গড়া একটা ব্যবস্থা বাংলাদেশের উপরে চাপিয়ে দিতে চায়, তাদের মন গড়া একটা ব্যবস্থা পৃথিবীর উপরে চাপিয়ে দিতে চায়। এটাকে অন্যায় বলি আমরা যারা যুক্তিবাদী।
তারা বলি যে না, আপনি গায়ের জোরে মত চাপাবেন না। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের বিদায় হজে অনেক কথার ভিতরে একটা জায়গায় উনি বলেছেন, হে মুসলমানগণ, মুসলমানরা ভাই ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করার মতন কুফরি কাজ করো না। আপনারা বলেছেন সামাজিক চেতনাই জঙ্গিবাদকে ধ্বংস করতে প্রধান কাজ করবে। এদের কোনো দেশ নাই, যেহেতু এদের ইতিহাস মানে না, সংস্কৃতি মানে না, আমাদের 3000 বছরের সংস্কৃতির সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরা কচুরি পানা শিকড় নাই, ভেসে বেড়ায়। কিন্তু যেখানে কচুরি পানা ঢোকে সেখানে ক্ষেতটা নষ্ট হয়ে যায়। সুতরাং যেসব নেতা নেত্রীরা পেপারে বিবৃতি দিয়ে জঙ্গি দমনের অভিযানে প্রশ্ন তুলেন, তাদের উদ্দেশ্যে বলবো, বঙ্গবন্ধুর খুনিরা স্বঘোষিত খুনির মতোই এরাও স্বঘোষিত খুনি। ওদের ধ্বংস করা ছাড়া অন্য কোনো পথ নাই আমাদের। সেই জন্যে শুধু এক পদ্ধতিতেই জঙ্গিবাদ দমন হবে না, বহুমাত্রিক কার্যক্রমের মধ্য দিয়েই জঙ্গিবাদকে ধ্বংস করতে হয়। সামাজিক চেতনাও যেরকম দরকার, রাষ্ট্রীয় হস্তক্ষেপও যেরকম দরকার, তেমনি আপনার শিক্ষা কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতা, অর্থাৎ বহুমাত্রিক কার্যক্রমের মধ্য দিয়েই জঙ্গিবাদকে ধ্বংস করতে হয়। সুতরাং যারা বিজয়ী হয়েছেন তারা আংশিক কথা বলেছেন, যারা পরাজিত হয়েছেন তারাও আংশিক কথা বলেছেন। দুটো মিলালে পূর্ণাঙ্গ চিত্র হয়, পূর্ণাঙ্গ মানচিত্র, জঙ্গি দমনের মানচিত্র। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই দুটো মিলিয়ে যে বক্তব্যটা এসেছে সেটা নিয়ে যাচ্ছি। আমি চেষ্টা করব যাতে ওইভাবে আমরা ঠিক করতে পারি। আর সবশেষে আমি বলবো, এই জঙ্গিদের পরাজয় হবে, আমরা বিজয়ী হব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত মন্ত্রী মহোদয়কে, বক্তব্য প্রদান করলেন। সুপ্রিয় সুধী, এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। প্রথমেই মেডেল ও সনদ গ্রহণ করবে সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা ওমর রাজ চৌধুরী।